সকল ক্ষোভ যেন তার চোখ দিয়ে বেরিয়ে আসছে। মুহূর্তেই চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে গেছে। এদিকে আখি হাসতে হাসতে বলল, ইস সুইটহার্ট, তোর এমন হাল দেখে সত্যি আমার বুক ফেটে যাচ্ছে। প্রাণের বান্ধবীকে না দেখে থাকতে পারলাম না, তাই দেখতে চলে এলাম। ভালো আছিস তো? আমি তোকে সত্যিই নিজের অনেক আপন একজন মনে করতাম রিদিকা। নিজের বোনের জায়গায় ভালোবেসেছিলাম তোরে, কিন্তু জানতাম না স্বার্থপর কারো আপন হয় না। তবে তুই কেমনে ভুলে গেলি রিদিকা আমার বিষয়ে? আমার সাথে লাগতে আসার আগে কি একবারও তোর মন কাঁপেনি? কিভাবে ভুলতে পারলি আমি আখির সবকিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? দেখলি তো কি হাল হলো অবশেষে। তা চলি, ভালো থাকিস কেমন? আখি চলে গেল। অসহায়ত্বে রিদিকার চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। কক্ষের বারান্দার প্রান্তে দাঁড়িয়ে আছে আখি। আজ মনে নেই কোনো গ্লানি। তিক্ত অনুভূতি সব চাপা পড়েছে হাদিতের অসীম ভালোবাসা নিচে। তবুও মনে অল্প খারাপ লাগা বিরাজমান তার। সুখ পাখির মন খারাপের ভাবটা যেন তার প্রেমিক পুরুষ বুঝে যেতে পারল অল্পতেই। এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? জানেন আপনি, কখনো আমি নিজের জেনে শুনে কোনো অন্যায় করিনি। আমি আদৃশের জন্য হয়তো বাবা মাম্মাম বা পরিবার কখনোই ছাড়তাম না। সেটা আমার জীবনের একটা বড় অন্যায় ছিল, যা আমি জেনে শুনেই করেছি। কিন্তু আমার তখন তা ন্যায় মনে হয়েছে, কারণ বাবা কখনো আমার ইচ্ছার বিরুদ্ধে যায়নি। যা আমার জন্য খারাপ মনে হতো ওনার, তা উনি আমায় বুঝিয়ে বলতেন। বন্ধুর মতো পাশে থাকতেন সব সময়। সেদিন যদি আদৃশের জায়গায় কোনো গরিব ছেলেকেও ভাবার সামনে নিয়ে যেতাম, তাহলে হয়তো বাবা রাগ করতেন। কিন্তু বাবা এমন প্রতিক্রিয়া করতেন না যতটা আদৃশকে দেখে করেছিলেন। আদৃশের দাদু আমার বাবার ফুপুর স্বামী ছিলেন। উনি ওনার প্রথম স্ত্রী ছিলেন। আদৃশের দাদু আমার বাবার ফুপু, মানে আমার দাদুর ওপর অনেক অত্যাচার করেন দ্বিতীয় বিয়ে করার জন্য। অতঃপর দাদু সুইসাইড করেন। সেজন্যই বাবা আদৃশের সাথে আমার বিষয় মানছিলেন না। আর আমার কাছে তখন উক্ত দিক অন্যায় বলে মনে হয়েছে, কারণ ওর দাদু এমনটা করেছেন বলে তো জরুরি ছিল না যে ও নিজেও এমনটা করবে। তাছাড়া আমি আদৃশকে অনেক ভালোবাসতাম, তাই ওর কথা ধরি। ভেবেছিলাম বাবাকে উক্ত বিষয়ে মানিয়ে নিব। যখন বাবা দেখবেন আমরা সুখে আছি, তখন বুঝতে পারবেন এমনটা সকল ক্ষেত্রে হওয়া জরুরি না। কিন্তু অবশেষে বুঝতে পারলাম আমি সেদিন অন্যায় করেছিলাম। জানি না বংশের ছাপ ব্যক্তিত্বে থেকে যায় কিনা, কিন্তু এতটুকু বুঝতে পারলাম কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে নেই। যতই যা হয়ে যাক, ওনাদের মানানোর চেষ্টা করা উচিত, কিন্তু বিরুদ্ধে যাওয়া উচিত না। বাবা মামাও আমাকে ক্ষমা করে দিলেও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। এইসব বংশের ছাপ বলতে কিছু হয় না আখি। সবই মানুষের ব্যক্তিত্বে থাকে। শরীর ও মন যদি নিজের আয়ত্তে না থাকে, তবে নিজেকে প্রকৃত মানুষ বলে দাবি করা যায় না। এতে কারো বংশের কোনো দোষ হতে পারে না। আর মানুষ মাত্রই তো ভুল। তুমিও ভুল করেছো আখি, কিন্তু সে প্রকৃত মানুষ যে তার ভুল সূত্রে নেওয়ার ক্ষমতা রাখে। আর তুমি তা করে দেখিয়েছ। হয়েছে এবার, আর মুখ গুমড়ো করে থাকতে হবে না। তোমাকে একদম ভালো দেখায় না এইভাবে। তা আজ মন চাইছে না? কি? এই যে বৃষ্টি নেমেছে আর আমার ময়ূরীটা ঘরে বসে নিরাশ হচ্ছে। ময়ূর তো চললো, কোনো ব্যাং আপনি ঘরের কোণেই থাকেন। কি আমি কোনো ব্যাং? দাঁড়াও, আসছি। আখি হেসে ছাদের দিকে ছুটে গেলে হাদিতেও পিছন গেল ছুটে। রাত তখন প্রায় 1টা। হাঁসপাশটা নীরব। শুধু এই চারিদিকে বৃষ্টির কলকাকলি শোনাই যাচ্ছে। মনের আনন্দে ভেসে যাচ্ছে আখি। আদিত বিমোহিত হয়ে দেখছে তাকে বৃষ্টিতে দাঁড়িয়ে। এই যে মিস্টার কোনো ব্যাং, বৃষ্টির আনন্দ নিতে না চাইলে বাইরে আসলেন কেন? এই ময়ূরীকে দেখবো বলে। লজ্জা করে না এভাবে দাঁড়িয়ে একটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখতে? কেন করবে? মেয়েটা তো আমার নিজেরই বউ। বউ বলে কি সব অধিকার পেয়ে গেলেন? আদিত এবার আখির দিকে এগিয়ে গিয়ে তার কোমরের পিছনে হাত রেখেই তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। আখিকে একদম নিজের মুখোমুখি নিয়ে এলো। নেশা ভরা স্বরেই বলা শুরু করলো, বিয়ে করার মানেই তো সব অধিকার পেয়ে যাওয়া। কেন, তুমি কি কোনো অধিকার থেকে বঞ্চিত করবে আমায়? ঠান্ডা শীতল পরিবেশটায় হাদিতের উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে আখির চেহারায়, যা এক প্রকার পাগল করে তুলেছে আখিকে। হুটহাট আদ্রিতের এমন পাশে আসা বয়ে আনছে তার জন্য এক রাশ লজ্জা।
তাই চোখ নামিয়ে নিয়ে লজ্জা মিশ্রিত স্বরে উত্তর দিল, বিয়ের ক্ষণেই নিজেকে আপনার নামে লিখে দিয়েছি। আমার ওপর সকল অধিকার যে এখন শুধু আপনারই। তবে তাই? হাদিত ঠোঁট কামড়ে পাকা হাসি দিল। আখি চোখ নিচু করে লজ্জাময় হাসি অটল রেখে আছে। এবার আদিত্য আখির থুতনিতে এক হাত দিয়ে তার মুখ উঁচু করে ধরল। আখি বুঝতে পারল আদিত্য কি করতে চাইছে, তাই নিজের চোখ বন্ধ করে নিল। আদিত্যও নিজের চোখ বন্ধ করে নিল। অতঃপর অধরে অধর মিলিয়ে দিল। অল্পক্ষণ পর আখিকে ছেড়ে দিল আদিত্য। অতি লজ্জায় আখি আদিত্যের থেকে নিজেকে ছাড়ি ছুটে যেতে নিলেই আদিত্য তার আঁচল পাকড়াও করল। কোথায় যাচ্ছ লজ্জাবতী? পালাবে কোথায় আমার থেকে? আখি কিছুতেই বলছে না, শুধু জায়গায় দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আদিত্য এবার পিছন থেকে এসে আখির চুলগুলো একপাশ করে আখির ঘাড়ে একটা গভীর চুমু এঁকে দিয়ে বসল, যাতে আখি শিহরণে পিছনে ফিরেই জড়িয়ে ধরল তাকে। আদিত্য আবারও মুচকি হাসি দেয়। অতঃপর আখিকে পাজা কোলে নিয়ে কক্ষের পানে হাঁটতে শুরু করে। শায়লা মির্জা বিছানার একপাশ হয়ে শুয়ে আছেন, অপর পাশে আরিয়ান মির্জা। শত চেষ্টার পরেও শায়লা মির্জা কথা বলেন না আরিয়ান মির্জার সাথে। হ্যাঁ, কক্ষে থাকেন, এটাই ওনার জন্য বড় পাওনা এই কয়েকদিন ধরে। তবুও চেষ্টার কমতি নেই ওনার। এই যে আদিত্যর মা, কথা বলবে না? বললাম তো আর হবে না এমনটা। শেষবারের জন্য ক্ষমা করো। তুমি কথা না বলে থাকলে আমার দিন ভালো যায় না, জানো তো। এত রাতে প্যাক প্যাক করো না তো, ঘুমো। বুঝেছি, আখির আইডিয়া এবার কাজে লাগাতেই হবে। ও মা গো, বুকে বড্ড ব্যথা হচ্ছে। শায়লা, বাঁচাও আমায়। আরে আরে, কি হয়েছে আরিয়ান তোমার? হঠাৎ বুকে ব্যথা করছে কেন? দাঁড়াও, আমি সবাইকে ডাকছি। অদ্রিত। আরে কি করছো কি তুমি? নবদম্পতি ওরা, রাত 1টার সময় ডাকতে যাচ্ছে ওদের, বুঝো না কিছু? কিন্তু তোমার যে শরীর খারাপ করছে। আরে ও তেমন কিছু না, তোমার কথা না বলার ধরন। অসুস্থ হয়েছি আমি। তুমি কথা বললে আর তোমার হাতে বুকের মধ্যে হালকা মালিশ পেলে সব ঠিক হয়ে যাবে। তুমি ছাড়া যে আমার বাঁচা মুশকিল। শায়লা, ক্ষমা করে দাও। কখনো এমন অলক্ষণে কথা বলবে না, তোমার কিছুই হবে না। এই তো আমি মালিশ করে দিচ্ছি, আর কথাও বলছি। তুমি শান্ত থাকো প্লিজ। শায়লা মির্জা কাঁদতে কাঁদতে বললেন কথাগুলো। আরিয়ান মির্জা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলেন। যাক, অবশেষে লাইনে এসেছে। আখির বুদ্ধি আছে বলতে হবে। আখি আজও শাড়ি পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল। আদিত্য হুট করে এসেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়ে দিল। রোম্যান্সের ভূত মাথা থেকে নামান ডক্টর সাহেব, হসপিটাল যেতে হবে। আদিত্য এবার আখিকে নিচের দিকে ফিরিয়ে নেশাময় স্বরে বলল, মনের ডাক্তারের কাছে তো আছি, হাসপাতালে দিকি। কথাটা বলেই আদিত্য আখির অধরের পানে এগিয়ে যেতে নিলে আখি তার মুখ চেপে ধরল। হসপিটালে গিয়ে অন্য রোগীদের চিকিৎসা করবেন, এখন চলুন। আখি আলতো ধাক্কায় আদিত্যকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে কক্ষের বাইরেই চলে আসে। আখি আদিত্য বসে আছে খাবার টেবিলে। কর্মচারীরা খাবার বেড়ে দিল। শায়লা মা আরিয়ান মির্জার আলাদা করে খেয়াল রাখ করছেন। আদিত্য আখিকে মৃদুস্বরে বলল, এ কি আখি, বাবা মায়ের পেঁচা বলো কি করে? আখি আছে যেখানে, সমস্যার সমাধান আছে সেখানে। তুমি কি করলে এমন? তুমি পারো বটে। আজকে হাসপাতালে তেমন কোনো কাজ করতে দিলেন না আশরাফ খান আখি আদিত্যকে, বরং দুজনকে অর্ধেক দিনেই ছুটি দিয়ে দিলেন। আদিত্য তো মহা খুশি। যাক, কপাল করে একটা শ্বশুর মশাই পেয়েছি। একমাত্র মেয়ের জামাইয়ের মনের ডাক কিভাবে বুঝে গেলেন দেখো। ছুটি দিয়ে দিলেন, আজ সারাদিন রাত ঘুরবো তোমায় নিয়ে। হয়েছে, এবার তো খুশি না হয়ে গাড়ি ছাড়ো। এখনই ছাড়ছি না ডাক্তার সাহেবা। আদিত্য গাড়ি ছেড়ে দিয়ে হাসপাতালের গেটের বাইরে রাস্তায় ওঠার আগে কোথা থেকে আদৃশ তাদের গাড়ির সামনে চলে এলো। আদিত্য সহসা ব্রেক কষল। দুজনেই বেশ বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেল। কি হয়েছে আদৃশ? বুদ্ধি বিলুপ্ত হয়েছে তোমার? এখনই কি ঘটেছে তো ভাবতে পারছো? যা হওয়ার তা তো হয়ে গেছে আখি, আর কি হবে। শুধু শেষবার তোমাকে দেখতে এসেছিলাম,
জানি জানি আর কখনো ফিরে আসবে না। তবে তবে আজ মনে রাখার জন্য একবার হলেও বলো না ক্ষমা করে দিয়েছ। শান্তিতে মরতে তো পারবো। কি বলছে সব আদ্রিস? আখির জবাবে হাদিস কিছুই বলল না, বরং রহস্যময়ী হাসি দিয়ে পিছু হাঁটতে লাগলো। অপর পাশ থেকে দ্রুত গতিতে একটা গাড়ি আসতে দেখলো আখি, কিন্তু কিছু বলেই বা করে ওঠার আগে আদ্রিস চলে গেল সেই গাড়িটার সামনে। মুহূর্তে আদ্রিস গাড়ির প্রবল ধাক্কায় উড়ে গিয়ে বেশ দূরে ছিটকে পড়ল। আখি আদি তো ছুটে গেল আদ্রিসের কাছে। আদ্রিস আখির হাত ধরে খুব কষ্ট করে মুখে কথা ফুটালো। আখি, মানুষ এমন অবস্থায় কখনো মিথ্যে বলবে না। আমি সত্যি তোমাকে তোমাকে অনেক ভালোবাসি আখি। হাদিসের জ্ঞান হারিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। আখি আদি তো এখনো বেরোয়নি অপারেশন থিয়েটার থেকে। হাদিসের অপারেশন চলছে। বাইরে আখি আদিসের পরিবার দাঁড়িয়ে আছে। অনেক সময় পর আখি আদি তো বেরিয়ে এলো। সবাই উৎসুক হয়ে এগিয়ে গেল তাদের দিকে। আখি আদি তো একে অপরের দিকে তাকালো। তারপর বিষণ্ণতার সহিত আখি বলল, হ্যাঁ, বর্তমানে ও বিপদমুক্ত, তবে ওর এক পা একদম ভেঙে গেছে। কখনো তা ভালো হওয়ার সম্ভাবনা নেই। শরীরের বাকি অনেক অংশেই যথেষ্ট ক্ষতি, তবে তা সেরে যাবে আস্তে ধীরে। শুভ্রতা আপু, তুমি আমার সাথে আসো। কথাগুলো বলেই চলে গেল আখি তার কেবিনের দিকে। শুভ্রতা ওর পেছন গেল। আপু, জানি না বিষয়টা মা আর ভাইয়া মেনে নিতে পারবে কিনা, তাই সবার সামনে বলতে পারিনি। আর বিষয়টা সবার সামনে বলার মতো না। ডক্টর হিসেবে রোগীর পরিবারের একজনকে হলেও কথাটা আমায় জানাতে হবে, তাই ডেকেছি তোমায়। আদ্রিস শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, মানে ও আর কখনো শারীরিক সম্পর্ক করতে পারবে না। ওকে বাঁচানো গেছে, এটাই বড়। বিষণ্ণ মনে আখি বসে আছে হাসপাতালের এক প্রান্তে। হাদি তো বুঝতে পারলো তার মনোভাব। পাশে গিয়ে বসলো তার। খারাপ লাগছে আখি আদৃশের জন্য? ছোটবেলা থেকেই ও আমার বন্ধু। 5 বছর প্রেমের সম্পর্কে থেকেছি। এরপর 3 বছর ওর সাথে সংসার করেছি। মিথ্যের আশ্রয়ে হলেও ভালোবেসেছিলাম ওকে। খারাপ লাগাটা কি অস্বাভাবিক কিছু হবে? আদি তো জবাবে কিছুই বলল না। আখি তার বুকে ঠাই খুঁজে নিল। আদি তো শক্ত করে ধরলো তাকে বুকের সাথে মিলিয়ে। যদি পারতো তবে বুকেই লুকিয়ে নিত আখিকে। আখির মনে অন্যের জন্য খারাপ লাগা মেনে নেওয়াটা কতটা কঠিন আদিতের জন্য তা শুধু সেই জানে। কিন্তু কঠোর এই সত্য তাকে মেনে নিতেই হবে। পুরো 1 দিন পর আদৃশের জ্ঞান ফিরল। চোখ খুলে দেখতে পেল আখি তার চেক আপ করছে। আদৃশ মুখে হাসি টেনে ডাকলো তাকে। আখি, চোখ দিয়ে অশ্রু বইতে শুরু হয়েছে আদৃশে। দেখতে পেল আখি। একজন নার্স এখানে থাকলে তাকে যেতে বলে আদৃশের পাশে বসলো। এবার তার চোখের জল মুছে দিয়ে বলল, আদ্রিস, তুমি যা করেছো একদমই ঠিক করনি। সুইসাইড সব কিছুর সমাধান হয় না। জীবনে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তা নিয়ে ভেবে নেওয়া উচিত। কিন্তু তুমি কখনো এমনটা ভাবোনি। না তো ডক্টর আদিত্যকে আমার কাছে থেকে দূরে করতে ভেবেছো, না তো হৃদিকাকে বিয়ে করতে, আর না তো সুইসাইড করার আগে সব কিছুর পরিমাণ দেখে নিয়েছো। কিছুই ভালো হয়নি। যা হবার হয়ে গেছে আদ্রিস। তুমি চাইলেই এখন কিছু ঠিক করতে পারবে না। সব কিছুর সমাধান যদি মৃত্যু হতো, তবে আমাকে তো সেই 6 বছর আগেই মরে যাওয়া উচিত ছিল। ধৈর্য ধরলে জীবন অনেক কিছুই দিয়ে যায় আদ্রিস। যাকে এখন আর কিছু করার নেই। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আদ্রিস। যেভাবে পারো জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি তোমার জন্য এর থেকে বেশি কিছু করতে পারবো না। আমি জীবনে অনেক এগিয়ে গেছি। আমার শরীর ও মনে এখন শুধু মিশে আছেন ডক্টর আদিত্য। আর তুমি এখন আমার জন্য পরপুরুষ পাত্র। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথা। হাদি তো আদৃশের কেবিনের বাইরে পায়চারি করছে। মনের ভেতর তার হুথাল পাথাল ভাবনা। আখিকে অনেক আগেই ভেতরে ঢুকতে দেখেছে। আখি আদৃশের পাশে গেছে, কথাটা ওর বুকের জ্বালাতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। জানে আখি তার জায়গায় কাউকে দিবে না, তবুও আখিকে নিয়ে হিংসা ধরে রাখতে পারে না সে। এবার আর নিজেকে আটকাতে না পেরে ভেতরে ঢুকে গেল। আখি আদৃশ দুজনেই তার দিকে তাকালো। আখিকে আদৃশের পাশেই বসে থাকতে দেখে হাদিতের বুকে আরেক দফা মোচড় দিয়ে গেল। খুব কষ্টে নিজেকে আয়ত্ত করে বলল, আখি আদৃশকে দেখা হয়ে গেলে চলো, কাজ আছে।
ভাই, এমনি তো জীবনভরের জন্য পেয়ে গেছে ওকে, একটু সময়ের জন্য সহানুভূতিতে কি অধিকার জমাতে পারি না আমি? আদেশের বলা উক্ত কথায় তার জন্য খারাপ লাগলো হাদিতে। খুব কঠিন হলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হাদিত নিরাশ চেহারায় বেরিয়ে গেল কেবিন থেকে। আঁখি বুঝতে পারলো তার অনুভূতি। রাত 12টা। আদিত্য বিছানায় হেলান দিয়ে বসে বই পড়ছে। হঠাৎ টান দিয়ে আঁখি বইটা সরিয়ে দিয়ে তার কোলে এসে বসলো। আদিত্য প্রতিক্রিয়াহীন হয়ে তাকিয়ে আছে আঁখির দিকে। কি হয়েছে এই চোখা নাকটার? এমন চুপসে আছে কেন? কি হবে, কিছুই হয়নি। ব্যর্থ চেষ্টা করবেন না ডাক্তার সাহেব। বয়সে আপনার থেকে ছোট হতে পারি, বোধগম্যে নয়। ভালোবাসি আপনাকে। আপনার না বলা কথা অনুভব করে নিতে জানি। তারপর আঁখি আদিত্যের বুকে মুখ গুজে বলল, আমি শুধু আপনাকে ভালোবাসি ডাক্তার আদিত্য। ব্যথা ভরা সহানুভূতির টান কখনো ভালোবাসার সমতুল্যে মান পায় না। আদৃশ্যের জন্য যদিও আমার মনে কিছু থেকে থাকে, তা একটা তিক্ত টান যা সময়ের সাথে ফুরিয়ে যাবে। যখন ভালোবাসার অনুভূতি বুঝতে অক্ষম ছিলাম, তখনও তোমায় ভালোবেসেছি। ভালোবাসার মানে তোমার থেকে জানতে পেরেছি, ভালোবাসতে শিখেছি তোমার কাছেই। হারিয়ে গিয়ে বিচ্ছেদের ব্যথা গায়ে মেখেছি, নিয়েছি বিষাদময় নিঃশ্বাস। বছরের পর বছর তিক্ততায় কাটিয়ে অবশেষে পেয়েছি তোমায়। অযৌক্তিক হিংসুটে ভাবটা কি সত্যি অযৌক্তিক হবে আজ আমার? আলতো হেসে মাথা তুলল আঁখি। আমাকে আমার মতোই আমাকে আমার মতোই বোঝাতে চাইছেন? কিছুই বোঝাতে চাইছি না কি, শুধু জানাতে চাই এই মন তোমার নেশায় পাগল। এ মন জানে তার ভাগটা আর কেউ নিতে পারবে না, তুমি শুধুই তার। তবুও করে অভিমানী জেদ। দোষ কি তার বড্ড? আমি তোমাকে বিশ্বাস করি আঁখি, নিজের থেকেও বেশি। মনকে না হয় তার হালেই ছেড়ে দাও, হেকে বোঝানো নিরর্থক। আঁখি এবার এগিয়ে গিয়ে আদিত্যের কপালেই চুমু কাটল। অতঃপর তার দুই গালে বরাবর ভালোবাসার পরশ মেখে বলল, ভালোবাসি। আমিও ভালোবাসি সুখ। রাত 2টা। আদিত্যের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে আঁখি। গায়ে আদিত্যের শার্ট চড়ানো, আঙ্গুলে তার বুকে কাল্পনিক কিছু আঁকিবুকি করতে করতে হানমনা হয়ে জিজ্ঞেস করলো, আমি আমার সারনেম চেঞ্জ না করলে সমস্যা হবে আপনার? জানো তোমার মধ্যে আমার সবথেকে পছন্দের দিক কোনটা? কোনটা? এই তোমার আত্মনির্ভরশীলতা আর আত্মসম্মান। যে মেয়ে খান বংশে জন্মগ্রহণ করেও সেই উপাধি মাথায় নেয়নি, জন্ম দিয়েছে নিজের এক আলাদা সত্তা। বিয়ের পরও স্বামীর উপাধি নিতে চায়নি, নিজেকে আলাদাভাবে ধরে তুলেছে পৃথিবীর সামনে। সত্যি বলতে আঁখি, আমি কখনো তা কল্পনাও করতে পারি না। তুমি আমার পরিচিত পাও, তুমি যে নিজেই এক আলাদা পরিচিতি। আমি চাই সমাজের লোক তোমাকে আমার স্ত্রী হিসেবে না, আমাকে তোমার স্বামী হিসেবে জানুক। তা আমার একটা আবদার আছে কিন্তু। কি বলুন তো? এই আপনি করে ডাকাটা বাদ দিয়ে তুমি করে বলবে। আমি তা পারবো না। কেন? কারণ আমার অভ্যেস হয়ে গেছে আপনাকে আপনি বলে ডেকে। তাছাড়া আপনি ডাকটা যেমন সম্মাননায় প্রকাশ পায়, তেমনি অগাধ ভালোবাসার সাক্ষ্য দিয়ে যায়। তবে আমিও তোমাকে আপনি করে ডাকবো। একটা খুশি দিয়েই চোখা নাক পোচা করে ফেলবো যদি আপনি করে ডেকেছেন তো। এই অধিকার শুধু আমার, আর আমিই ডাকবো। মা গো, বউ নামক এ কেমন প্রলয় সাথে নিয়ে ঘুরি আমি। আপনি যান, কথা নেই। আরে আমার লক্ষ্মী বউটা রাগ করেছে, এখনই ভেঙে দেবো সব রাগ। ছাড়ুন আমায়, গুঁতো দিয়ে পেট ফুটো করব। ডাক্তার আছি, সেলাই করে নিতে পারবো। ছাড়ুন। দেখতে দেখতে কেটে গেল 3টে মাস। এরই মধ্যে আঁখি আদিত্য সুইজারল্যান্ড ঘুরে আসলো হানিমুনে। অনেক ভালো কাটছে তাদের দিন। আদিশ বেশ সুস্থ হয়েছে। হাত পা ভেঙে যাওয়াতে ওয়াকিং স্টিক ব্যবহার করে হাঁটে। নিজের অবস্থাতে কোনো খারাপ লাগা নেই তার। হাল্লার দেওয়া সাজাতে বেশ খুশি হয়েছে সে। নিজের হাতে নিজের জীবন শেষ করে গেছে, ঠিক তো এই সত্য মানতেই হবে তাকে। আঁখি ছাড়া তার জীবনে অন্য কোনো সুখ যে তার এমনিতেও চাই না। নিজের কাজে যোগ দিবে আবার ভাবছে, যতদিন বাঁচে এভাবেই বেঁচে থেকে মৃত্যুর অপেক্ষা করবে ভেবে নিয়েছে। হাল্লার ইবাদত করে বাকি জীবন পার করে দিবে। পুরো সম্পত্তি আদৃশ লিখে দিয়েছে হাদিলের নামে।
আদৃশের কোন পরিণতি দেখে তার পরিবারও আর তার থেকে দূরে থাকতে পারেনি। তারা চলে এসেছে আদৃশের কাছে। আদিলের ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। এখন নিজের সাথে পরিবারের সবার দায়িত্ব সে নিজের ঘাড়েই নিয়েছে। আদৃশের দেখাশোনা এতদিন তার পরিবারই করেছে। খারাপের সময়ে অবশেষে নিজের একান্ত আপনজনদের গুরুত্ব বুঝতে পেরেছে আদৃশ। হাঁকি আদিতেও এর মধ্যে বেশ কয়েকবার এসে দেখে গেছে আদৃশকে। এদিকে মাইশা একটা মেয়ে সন্তানে জননী হয়েছে। খান বংশে আবারও একটা মেয়ের আগমনেই হই হুল্লোড় পড়ল পুরো খান ম্যানশনে। তাতে আখির অবদানটা বেশিই ছিল। শুভ্রতা আবারও কনসেপ্ট করেছে। এদিকে আখির আঙ্কেলটাকে নারাজ হলেও হারেন মির্জা ওনাকে হাব্বু বলে ডাকার আবদার রাখলেন। হাদিদের আজকে হঠাৎ একটা এমার্জেন্সি থাকায় হাসপাতাল থেকে আসতে দেরি হলো। আখিকে সে আগেই পাঠিয়ে দিয়েছে। শায়লা আর আরিয়ান মির্জা এই শিকার বাড়িতে বেড়াতে গিয়েছেন। আজকে থাকবেন জানে আদৃত। বাড়িতে ঢুকলো, তবে আখিকে পেল না। কর্মচারী হালিমাকে জিজ্ঞেস করলো, হালিমা, আখি কোথায়? জানি না স্যার, আসার পর থেকে আর নিচে নামতে দেখিনি ওনাকে। আচ্ছা, আমি দেখছি। আদিত সিঁড়ি বেয়ে উপরে উঠল। আখি বলে ডাকছে, তবে তার কোনো সারা শব্দই নেই। কক্ষের পানে এগিয়ে গেল। দরজা আজানো। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলে দেখতে পেল পুরো কক্ষ অন্ধকার। বিছানার উপর একটা বড় আকারে টেডি বিয়ার রাখা। তার শরীরের বিভিন্ন রঙের রঙিন বাতি জ্বলছে, যার আলোতে তার কোলে রাখা স্পষ্ট একটা কাগজ দেখা যাচ্ছে। আদিত আখি নামে 2-3 বার ডেকেও সাড়া না পেয়ে কৌতূহলবশত এগিয়ে গেল সেদিকে। বুঝতে পারলো একটা রিপোর্ট। হাতে নিল ওটা। অতঃপর ফোনের টর্চ চালিয়ে তা পড়তে নিলেই মুহূর্ত যেন থমকে গেল আদিতের সেখানেই। চোখ বেয়ে সাথে সাথে গড়িয়ে পড়ল সুখের জল। ঘরের বাতি জ্বলে উঠল। সামনে দাঁড়িয়ে আছে আখি, মুখে এক ফালি হাসি নিয়ে। আদিত ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। কি হয়েছে ডক্টর সাহেব? ডোজটা কি খুব বেশি হয়ে গেল? তুমি না মা হতে পারবে না, তবে এই রিপোর্টটা? আপনি কি এমন কোনো রিপোর্ট দেখেছিলেন যেখানে লেখা আমি মা হতে পারবো না? কিন্তু আদৃশ তো তোমাকে এই দোহাই দিয়েই দ্বিতীয় বিয়ে করেছিল। মিডিয়াতে তো এই নিউজ ছড়িয়ে আছে। আপনি কি মিডিয়া বা আদৃশকে জিজ্ঞেস করেছিলেন কখনো যে তারা আমার রিপোর্ট দেখেছে কিনা? আরে আদৃশ বিয়ে করার শখ জেগেছিল, তাই বিয়ে করেছে। আর মিডিয়া এরা তো নিউজের নামে গুজব ছড়াতে বেশি পছন্দ করে। তবে তুমি সেদিন বাবাকে বলনি কেন? আর আমাকে কেন বলনি? আব্বুকে বলিনি আত্মসম্মান বোধ থেকে, আর আপনাকে বলিনি সারপ্রাইজ দিব বলে। যদি তখন বলে দিতাম তবে আজ এতটা আশ্চর্য লাগতো না যতটা এখন লাগছে। এসব তুমিই পারো একমাত্র। আই লাভ ইউ। তুমি জানো না তুমি আমাকে কত বড় সুখ পাইয়ে দিয়েছো। আই লাভ ইউ মোর। খবরটা পেয়ে সবাই খুশি। চারিদিকে পড়েছে খুশির হই হুল্লোড়। এদিকে আজ পাওয়া গেল আরও দুজনের লাশ। দুজনকেই একই বিছানায় বিবস্ত্র অবস্থায় একটা চাদরের নিচে পাওয়া গেছে। দুজনেরই গলা কাটা। পাশে তাদেরই রক্তে বড় বড় করে লেখা, পরকীয়াকারীদের একটাই সাজা চাই, মৃত্যুদণ্ড। এদিকে আজকে ইন্সপেক্টর জিসান প্রমত্ত অঙ্গনা কেস ছেড়ে দিলেন। স্যার, আজকে আবারও 2টি খুন হলো। আপনি কি সত্যি আর প্রমোদ অজ্ঞানাকে দেখবেন না? আরে না সুমন, আমি কেন? কোনো ইন্সপেক্টর এই কেস হাতে নিতে চায় না। 13 বছর থেকে 14 বছরে চলে এসেছে, তবে কেস তার জায়গায়। সিআইডি, র্যাব, কোনো টিম বাদ যাচ্ছে না, কিন্তু কোনো খবর নেই। আমি আর এই প্যাচালে থাকছি না। আচ্ছা স্যার, আপনার কি খটকা লাগছে? সব পরকীয়াকারীদের প্রমোদ অজ্ঞানা মৃত্যুর সাজা দেয়, তবে আদৃশ হৃদিকাকে কেন দিল না? আদৃশের বিষয়টা তো মিডিয়াতে উঠে এসেছে। এমন তো নয় যে তার বিষয়ে প্রমোদ অজ্ঞানা জানে না। আদৃশের বিষয়ে জানি না, তবে হৃদিকাকে প্রমোত্তঙ্গনা ছাড়েনি। ওর শরীরে ভাইরাস পাওয়া গেছে। ডাক্তার থেকে জানা গেছে তা মনুষ্য সৃষ্টি, কিন্তু চাইলেও কেউ তার প্রতিষেধক বানাতে পারছে না, কারণ ওর শরীরে 2টা ভাইরাস দেওয়া হয়েছে। আর 2টা ভাইরাসই ওর শরীরে ছড়িয়ে একে অন্যের সাথে মিশে গেছে, যার ফলে এদের আলাদা করে আলাদা ওষুধ বানানো সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এমনটা প্রমোত্ত অঙ্গনই করেছে।
কিন্তু সবাই সে মৃত্যু দিলেও তাকে কেন দিল না? ওকে এত যন্ত্রণা দিয়ে জীবিত রেখেছে। নিশ্চিত হৃদিকা তার জন্য আলাদা কেউ না হলেও তো এমনটা করতো না। এমনও তো হতে পারে সে হৃদিকার পরিচিত কেউ, যার অনিষ্ট হৃদিকা করেছে, আর তার ফলস্বরূপ তাকে এমন সাজা দেওয়া হয়েছে। এমনটা হলে সন্দেহ যে প্রথমত আখির ওপর। তবে ডাক্তার আখিকে আমরা জবাবদিহি করলে পারি। না সুমন, কোনো প্রমাণ ছাড়া আমরা এত ক্ষমতাসম্পন্ন কাউকে জবাবদিহি করতে পারবো না। শুধু অল্প একটু সন্দেহের জোরে আখির এতটা ক্ষমতা যে উপযুক্ত প্রমাণ ব্যতীত ওকে হেনস্থ করা মানে আমার জব হুমকিতে ফেলা। তাছাড়া ওর আশেপাশে যার নাম ডাক, প্রতি বছর বিপুল পরিমাণ টাকা দেশের বিভিন্ন অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে যায় আখির অ্যাকাউন্ট থেকে। দেশের বড় বড় অঙ্কের জনসমর্থন ওর পক্ষে। বুঝতে পারছো, এখানে সন্দেহের বসে কিছুই হবে না। আখির বিরুদ্ধে আমরা অনেকেই ইনভেস্টিগেশন করেছিও, কিন্তু শূন্য হাত ছাড়া আমরা কখনোই ফিরিনি। তাছাড়া হৃদিকাকে যে প্রমত্তঙ্গনায় ভাইরাস দিয়েছে তারও তো কোনো প্রমাণ নেই। সবই আমাদের চিন্তা মাত্র। বাস্তবে আমরা কিছুই করতে পারিনি এখন অবধি। আখির নবম মাস চলছে। আখির সাথে ছায়ার মতো লেগে থাকে মির্জা বাড়ির প্রতিটা মানুষ। সেবা, যত্ন আর পরিচর্যার কোনো কমতি নেই তার প্রতি কারো। সাথে একজন নার্সও রাখা হলে হাদি তো নিজেই থাকছে তার সাথে বেশিরভাগ সময়। শেষের এই মাসে হাসপাতালে এমার্জেন্সি ছাড়া যায় না সে। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে আখির, জীবনে এমন কিছু সংখ্যক মানুষকে পরিবার হিসেবে পেয়ে। শুভ্রতা, আদিল, জাহা, নারা রহমান প্রায় আসেন আখিকে দেখতে। আদেশের সাথে আর কথা হয় না আখির। আজ আখি বাগানের দিকটায় হাঁটছে, সাথে তার নার্স। আদিত্য হাসপাতালে গেছে একটু আগে। আখি হাঁটছিল, হঠাৎ আদেশকে সামনে দেখতে পেল, জল ভর্তি চোখে দাঁড়িয়ে আছে। আরে আদ্রিস, তুমি? শুনেছি তোমার টুইন বেবি হবে, তাই তোমাকে দেখার ইচ্ছেটি আর চেপে রাখতে পারিনি। যদি তোমার কোনো সমস্যা না হয় তবে আমি কি ওদের একটু ছুঁয়ে দেখতে পারি? আবদারটা আখির মনে বেশ অস্বাভাবিক অনুভূতির জন্ম দিলেও মানা করতে পারল না হাদৃশকে। বরং অনুমতি দিলে হাদৃশ তার হাতটা আখির পেটের উপর রাখল। আখি লক্ষ্য করলেও হাদৃশের হাত তখন কাঁপছিল, হাত চোখ দিয়েও অশ্রু ধারা বইছিল। জানো আখি, তুমি আগের থেকেও আরো সুন্দরী হয়ে গেছো। শুনলাম গর্ভাবস্থায় মায়েদের নাকি আলাদা মায়াবী দেখায়। তোমাকে তো অতিরিক্ত মায়াবী লাগছে। দেখলে তো নিয়তির খেলা, যে বাহানায় তোমাকে পীড়াদায়ক জীবন দান করেছিলাম, আল্লাহ তা লিখে দিলেন আমার কপালে। আজ তোমার কোল ঠিকই ভরে গেছে, আমি নিঃস্ব হয়ে আছি। আদ্রিস, শুক্রিয়া করো, আল্লাহ প্রাণ রেখেছে, তোমাকে প্রায়শ্চিত্তের একটা সুযোগ দিয়েছেন। জীবন থেমে যায় না আদ্রিস, এমন তো জরুরি নয় জীবনে বংশ বাড়াতে হলে, বাচ্চা নিতে হলে নিজের অংশেরই প্রয়োজন হবে। তুমি একটা বাচ্চা দত্তক নিতে পারো, যাতে একটা অনাথ পাবে মাথার ছায়া, তুমি পাবে জীবনে বেঁচে থাকার নতুন কারণ। সুখে দুঃখে খুনসুটিতে পেরিয়ে গেল 5টি বছর। হৃদিকার বিরুদ্ধে কোর্টে সাক্ষী হয়েছে তার নিজের পরিবার, আজিজ, আদ্রিস ও আদ্রিস আমিরুলের পরিবার। সব সাক্ষ্য প্রমাণ সহিত হৃদিকার সাজা ছিল মৃত্যুদণ্ড। তবে ও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ওকে একটা পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হলো আইনি ব্যবস্থায়। কখনো ওর ভালো হওয়ার কোনো দিক দেখা গেলে ওকে জেলে নিয়ে আসার আদেশ রয়েছে। এদিকে হৃদিকার চুল এবং দাঁত সব পড়ে গেছে, চামড়া শুকিয়ে গেছে, চোখের পাপড়ি সহ ভ্রুয়ের চুলগুলো পড়ে গেছে, নখগুলো সব উঠে গেছে। তাকে দেখতে এতটা ভয়ঙ্কর লাগে যে কেউ ওর সামনেই যেতে চায় না, কেউ কথাই বলে না ওর সাথে। সারাদিন বোঝা হিসেবে পড়ে থাকা ছাড়া ওর কোনো কাজ নেই। হাদিস একটা মেয়ে বাচ্চা দত্তক নিয়েছে, নাম দিয়েছে তার হারুষি। হাদিস কখনো আখির সাথেই বসে নিজের বাচ্চাদের নাম নির্বাচন করেছিল, যদিও আখি নেই তার জীবনে। তবে তার স্মৃতিতে বাচ্চাদের নাম রাখলো হারুষি। হারুষি বলতেই হাদিসের প্রাণ। আদেশের সব কিছু জুড়ে এখন হারুষির বসবাস। 10 মাস বয়স থেকে ওকে লালন পালন করছে আদ্রিস। আজ তার বয়স 5 বছর 2 মাস। আদ্রিস এবং আরুষির সাথে মাঝে মধ্যেই দেখা হয় আখি, আদিত্য ও তাদের বাচ্চাদের। আখি, আদিত্য স্বাভাবিকভাবেই আদ্রিসের সাথে দেখা করে, কথা বলে। আয়াত আয়াত আয়াত
কি হয়েছে আমার সুখ পাখিটার? আবার মেয়েটার উপর এমন হিটলারগিরি জারি কেন করছে? জানেন আপনি কি করেছে ও? পাশের বাড়ির মিজান চাচার গাড়িতে কাদা মাখিয়ে এসছে। উনি আমাকে এসে নালিশ দিয়ে গেছেন। মাম্মা মাম্মা জলদি চলো, মাম্মা আয়াত খেপেতে। কি হয়েছে আনাফ, কি করেছে ও? মাম্মা আমি আর আয়াত ক্রিকেট খেলছিলাম পাতিল মাঠে, হঠাৎ পাতিল বালি দুটা তেলে ইরান ইতান দুইজন আমাদের সিনিয়র ক্লাস 3-তে পড়ে। ওরা তুইতনেতে আমাদের ব্যাট বল কেড়ে নিয়ে খেলতে, তাই আমি আসছিলাম তোমাদের নিয়ে যাবো বলে, কিন্তু আয়াত এর আগে ব্যাট তুলে একজনকে মেরে পড়তেই, একজনকে বল দিয়ে মেরে নাক পাতিয়ে দিয়েতে আমি আটকাতে পারিনি। ওদের হয়তো আলো মেরেতে। প্লিজ তোমরা তলো। এই আয়াতকে নিয়ে আর পারি না। আদিত ও আখি দুজনেই ছুটে গেল সেদিকে। দেখলো গিয়ে হায়াত মারামারি করছে ছেলে দুটোর সাথে। ছোট্ট একটা মেয়ে হলেও দুজনকে বেশ জব্দ করেছে। একজনকে কামড়ে ধরেছে তো আরেকজনকে খামচে ধরেছে। আখি আদিত ছুটে গিয়ে ওদের থামায়। সব দিক ঠিকঠাক করে হায়াতকে নিয়ে বাড়ি আসে দুজন। আখি বাচ্চা তো, যেতে দাও। আপনি একটা কথা বলবেন না। এই আপনার আশকারা পেয়ে ও মাথায় চড়ে বসছে। চুপচাপ বলো আয়াত, মিজান চাচার গাড়িতে কাদা কেন মাখিয়েছো? ওই ছেলে দুটোকে এভাবে কেন মেরেছো? মাম্মা, মিজান নামক দাদুর গাড়ির পাশ দিয়ে খেলতে যাচ্ছিলাম আমি গত পরশু। তখন শুধু শুধু উনি বললেন আমি নাকি ওনার গাড়িতে ধুলো দিয়েছি, যেখানে ওনার গাড়িতে আগে থেকেই ধুলো ছিল। আমি মানা করলে আমাকে বকাবকি করেন, বলেন আমার নামে নাকি নালিশ করবে তোমার কাছে। এখন নালিশই যখন করবেন, মিথ্যা নালিশ কেন করবেন যেখানে আমি কোনো দোষই করিনি? তাই আমি কাদা মাখিয়ে মিথ্যা নালিশে বকা খাওয়ার থেকে সত্য নালিশে বকাকে বেশি শান্তি লাগবে। তুমি বলো, ওখানে কি আমার কোনো দোষ ছিল? আর ওই ছেলে দুইটা আমাদের ব্যাট বল কেড়ে নিয়েছিল। আহানাফ আটকাতে গেলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমাদের জিনিস কেড়ে নিয়ে আমাদেরই মারবে, তাই তো রাগ উঠে গিয়েছিল। রাগ উঠে যায় তোমার এই বয়সে? এভাবে মারবে তুমি মানুষকে? বেয়াদবি করবে তুমি? তুমি আমায় এসে বলতে পারোনি? আমি বলিনি রাস্তাঘাটে মারামারি অসভ্যতামি এসব করবা না? সরি মাম্মা, কিন্তু আমার রাগ উঠে যায়, আমি কি করব বলো? তোমাকে তো আমি পাপা। হায়াত গিয়েই আদিত্যের পেছনে লুকিয়ে যায়। আজ থেকে বাড়ির বাইরে খেলতে যাওয়া বন্ধ। বাড়িতে এত জায়গা থাকা সত্ত্বেও বাইরে খেলতে হবে কেন তোমাদের? খবরদার, যদি গার্ডদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছো তো। হয়েছে আখি, যেতে দাও, আমি ওকে বুঝিয়ে বলবো। হায়াতকে কোলে নিল আদিত। প্রিন্সেস রাগ উঠে গেলেই তো তাকে উঠতে দেওয়া যায় না, আমাদের তাকে দমন করতে হয়। মারপিট, অসভ্যতা এইসব ভালো ব্যক্তিত্বের সাথে যায় না। তুমি না আমার গুড গার্ল, আর গুড গার্লকে এসব মানায়? সরি পাপা, আমি সামনে থেকে খেয়াল রাখবো। এই তো আবার গুড গার্ল। আই লাভ ইউ পাপা। আদিতের গালে চুমু কেটে তার কোল থেকে নেমে হাকির কাছে যায় হায়াত। এবার মাম্মা আম সরি, আর এমনটা করব না, করলে নাও না আমায়। আখি আয়াতকে কোলে নিলে হায়াত আখির গালেও একটা চুমু কাটে। লাভ ইউ মাম্মা। হয়েছে, এবার তোদের বিচার কার্য শেষ হলে আমার সোনাদের এদিকে দে। হেসে বললেন শায়লা মির্জা। যাও দাদু দিদুর সাথে, আর হ্যাঁ, একদম দুষ্টুমি করে ওনাদের পেরেশান করবে না, এই বলে দিলাম। ভাইয়ার মতো শান্তশিষ্ট থাকবে। কি মাম্মা, তোমার ছেলে তো একটা গোমরা ভিতুটি, ওর মতো আমায় হতে বলো না তো। কথাটা বলেই হাত এক ছুটে চলে গেল। হারিয়ান আর শায়লা মির্জা হাসতে হাসতেই চলে গেলেন। ছেলেটা আমার যেমনই হোক না কেন, মেয়েটা কিন্তু তোমার ফটোকপি। এটাই তো ভয় আমার। রাত 1টা, বাচ্চাদের ঘুম পাড়িয়ে এইমাত্র বিছানায় নিয়েছে আখি আদ্রিত। আদ্রিতের বুকে শুয়ে আছে আখি। ডক্টর সাহেব, হুম, আমার না আয়াতকে নিয়ে খুব ভয় হয়। এই বয়সে এত রাগ জেদ। এতে ভয়ের কি আখি? যতটুকু জানি তুমিও তো ছোটবেলায় এমন ছিলে। তাছাড়া ও তোমারই প্রতিচ্ছবি, আর তুমি তো আমার জানা মতোই নিজের সীমা লঙ্ঘন করে কিছু করনি, কোনো অন্যায় করনি নিজে জেনে শুনে। বরং তুমি সকল সিদ্ধান্ত ভেবে চিনতে ঠান্ডা মাথায় নাও।
ও স্পেশাল চাইল্ড, যেমনটা তুমি ছিলে। আহনাফ সারাদিন পড়ালেখা করে যতটুকু জ্ঞান আয়ত্ত করতে পারবে না, ও তা 10 মিনিটে করে দিতে সক্ষম। ওর বয়সের বাচ্চাদের তুলনায় ও সব কিছুই একটু বেশি বুঝে, তাই ওকে কিছু বিষয়ে ছাড় দেয়া বড় জিনিস হবে কি? এটা তো ওর ভালো লক্ষণ। এত কিছু ভেবো না, আল্লাহ সব ঠিক রাখবেন। ঘুমিয়ে পড়ো, সকালে হাসপাতাল আছে। এটাই তো ভয় ডক্টর আদিত্য, ও আমার মতো হয়েছে। মনে মনে ভয় পাই ও আমার পথেই না চলে আসে আবার। যতই হই না কেন, দিন শেষে আমি একজন মা। আমি জানি আখি তুমি কিসে ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ আয়াত তোমার মতো কোনো প্রমত্ত আঙিনায় না পরিণত হয়, কিন্তু আমার তাতে কোনো আপত্তি নেই। তোমার মতো প্রমত্ত আঙিরা বাংলাদেশের প্রতি ঘরে জন্ম নিলে পৃথিবীর রূপটাই পাল্টে যাবে। নিজেকে নিয়ে গর্ব হয় আমি প্রমত্ত অঙ্গনার স্বামী। আরও একজন প্রমত্ত অঙ্গনার বাবা হলে দোষ হবে কি তাতে? হ্যাঁ আখি, সেদিন যখন তুমি হৃদিকায় সব কিছু বলেছিলে, তখন আমার জ্ঞান ফিরে এসেছিল। কিন্তু আমি তোমাকে কথা বলতে শুনে আমি আর প্রতিক্রিয়া করিনি, কারণ আমি জানতাম তোমার ষষ্ঠ ইন্দ্রিয়ের সক্ষমতা খুবই প্রখর। যাক, সেদিন তোমার কথাগুলো শুনতে পেরেছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দিইনি, আর কখনো বুঝতে দিব না। তোমার রহস্য না হয়ে রহস্যই থাকলো পৃথিবীর সহিত আমার কাছেও। আমার যে এই রহস্যময়ীকেই বেশি পছন্দ। আমি জানি ডক্টর আদিত্য, আপনি জানেন আমি প্রমত্ত অঙ্গনা। কথাগুলো আমি আপনাকে জানিয়েছি কারণ আপনি আমার প্রথম ভালোবাসা। আপনাকে যতটা ভালোবাসি তার থেকে বেশি বিশ্বাস করি, তাই আপনার থেকে জিনিসটা লুকোতে চাইনি। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আপনার জ্ঞান ফিরেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতাকে ফাঁকি দিতে আপনি পারেননি, কিন্তু আমি কখনো আপনাকে বুঝতে দিব না যে বিষয়টা আমি জানি। আপনি আমার রহস্য মনে চেপে রাখলেন, আর আমি না হয় আপনারটা রাখলাম। সত্যি আজ নিজের ভাগ্যের ওপর নিজেরই হিংসে হয়। এত ভালো ভাগ্য কি করে পেলাম? আপনার মতো কাউকে জীবনে পাবো কখনো কল্পনাও ভাবিনি। জীবনের প্রতি পদে এভাবে সাথে থাকার, এভাবে ভালোবাসার মতো সাথী যেন আল্লাহ সবাইকে দেন। সেদিন সব কিছু জেনেও আমার সাথে ছায়ার মতো থেকেছেন, আমাকে ভালোবেসেছেন। আমার জীবনের আসল সত্যটা জেনেও তাকে মিথ্যে বানিয়ে মানিয়ে নিয়েছেন। আর কিছুই চাই না আমার, আপনি হলেই চলে। সেদিন যে বিশ্বাসে কথাটা আমি আপনাকে জানিয়েছিলাম, আপনি সে বিশ্বাস অটল রেখেছেন, প্রমাণ করেছেন। আর এক দফা আপনি আমার জীবনের সবচেয়ে বেশি আপনজন। আজ হাসপাতালে চিকিৎসা প্রদানের আগেই প্রাণ যায় একটা 12 বছরের মেয়ে। ধর্ষণের শিকার হয়েছে সে। মেয়েটির মা চিৎকার করে কাঁদছেন আর বলছেন, রাক্ষসগুলো কেড়ে নিল আমার মেয়েকে, নিজেরা শান্তিতে বেঁচে আছে আমার মেয়েটাকে চিড়ে খেয়ে। আল্লাহ, তুমি তাদের দেখো আল্লাহ। সাদা বিছানা মেয়েটির রক্তে লাল বর্ণ ধারণ করে আছে, সারা শরীরে নখ আর কামড়ের দাগ। মেয়েটির উন্মুক্ত চোখগুলো যেন ডেকে ডেকে বলছে হাকিকে, আপু, ওরা আমায় ছাড়েনি, শকুনের মতো ছিঁড়ে খেয়েছে আমায়। তুমি ওদের ছিঁড়ে খেও, ওদের একদম ছেড়ো না। রাগে বিষাদে আখির চোখ বেয়ে পড়লো টপ টপ করে জল, যা আদ্রে দেখতে পেল স্পষ্ট। বুঝতে পারলো এই জল নাশকদের নাশ হয়ে বয়ে পড়েছে, ছাড় পাবে না কেউ এবার। দুজনেই পালিয়ে বেড়াচ্ছে। হাকি নিজেই খোঁজ নিয়েছে ওদের। অবশেষে জানতে পেরেছে তাদের গা ঢাকা দিয়ে লুকানোর স্থান। প্রায় 4 দিন লেগেছে আখির তাদের সঠিক খোঁজ নিতে। রাত 2টা, একটা ঝুপড়ি ঘরে শুয়ে আছে দুটি লোক। পুলিশের হাত থেকে বেঁচে এখানে ঠাঁই নিয়েছে দুজন। নির্দ্বিধায় শুয়েছিল তারা। হঠাৎ একজন কক্ষে কিছুর নাড়াচাড়া শুনলেই উঠে বসে, অপরজনকেও ডেকে তোলে। এই বুঝু, ঘরে যেন কেউ আছে। কে হবে এত রাতে? তখন ঘরের ছোট জানালা দিয়ে বাইরে থেকে আগত জ্যোৎস্নার আলোতে দুজন কারো অবয়ব দেখতে পায় নিজেদের ঠিক সামনে। ভীতু কণ্ঠে দুজনেই বলে ওঠে, কে তুমি? প্রমাত্ত অঙ্গনা, তোদের নাশ। আরও দুটো লাশ পাওয়া গেলেও আজ লাশের পাশে লেখা, মায়ের বুক খালি করার ধর্ষণকারীদের বেঁচে থাকা মানায় না। প্রমাত্ত অঙ্গনা। গত 5 বছরে বেশ কয়েকজন ইন্সপেক্টর আগ্রহবশত প্রমত্তাঙ্গনা কেস হাতে নিলেও এখনও কেস ঝুলন্ত। মিডিয়া থেকে সাধারণ জনগণ অবধি সবাই চায় প্রমত্তাঙ্গনা এভাবেই অন্যায় প্রতিরোধ করে যাক। দেশে জন্ম নিয়েছে প্রবল জনসমর্থন প্রমত্তাঙ্গনার পক্ষে, যার ফলস্বরূপ তাকে ধরার আগ্রহ
কম হয়ে দাঁড়িয়েছে পুলিশের প্রশাসনেরও। আজ আয়াত হানাফের ৫ম জন্মদিন। অনেক বড় অনুষ্ঠান রাখা হয়েছে মির্জা হাওয়াজে। অনেক মেহমান এসেছেন সেখানে। তবে অনুষ্ঠান শুরুর প্রথম থেকেই আখি লক্ষ্য করছে একটি মেয়ে আদিতের সাথে বেশ ঘাসাঘাসি করার চেষ্টা করছে। তবে আদিত্য তাকে কোনো পাত্তাই দিচ্ছে না, বরং এড়িয়ে যাচ্ছে। হঠাৎ একটা কল অ্যাটেন্ড করতে আদিত্য একা একটা কক্ষের দিকে গেলে মেয়েটিও পিছু যায়। আখিও পিছু নেয় তাদের। আদিত্য ফোনে কথা বলে আসতে নিবে, তার আগেই মেয়েটি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আদিত্য সাথে সাথেই ধাক্কা দিয়ে তাকে ফ্লোরে ফেলে দেয়। এটা কোন ধরনের ব্যবহার তানজিন? আমি তোমাকে ভালোবাসি আদ্রিত, তুমি যা চাইবে তাই পাবে আমার কাছে। প্লিজ একবার হ্যাঁ বলো, তোমার স্ত্রী কিছুই জানবে না। আর একটা বার যদি এই কথাটা তোর মুখে শুনি বা তোকে আমার আশেপাশে দেখি, তবে আমি ভুলে যাব তুই একটা মেয়ে। আমি আখিকে ভালোবাসি। আমি শুধুই ওর এক নারীতেই আমার বাস, আর সেই নারীতেই আমার নাশ। ওর আর আমার মধ্যে তৃতীয় কেউ ঢুকতে চাইলে তাকে আমি শেষ করে দিতে দুবারও ভাববো না। চুপচাপ চলে যা, নইলে গার্ড ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। মায়ের বান্ধবীর মেয়ে ভেবে এতদিন কিছু বলিনি, তাই বলে ভাবিস না তুই সুযোগ পেয়ে যাবি। অতিরিক্ত রাগে আদিত্য এক প্রকার গর্জে কথাগুলো বলে বেরিয়ে গেল। আদিত্যকে আসতে দেখে আখি লুকিয়ে গেল, অতঃপর হালতো হাসল। রাতে আখি বিছানা গোছাচ্ছিল ঘুমানোর জন্য। তখন আদিত্য তাকে নিজের পাশে বসিয়ে বলল, আখি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। ওই যে মায়ের বান্ধবীর মেয়ে তানজিন কয়েকদিন ধরে আমার পিছু ঘুর ঘুর করছিল। আমি পাত্তা দিইনি, কিন্তু আজকে সব লিমিট ক্রস করে ও আমাকে জড়িয়ে ধরেছিল। তখন আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই, কিছু করার কথাও শুনিয়ে দিই। কি? ও আপনাকে জড়িয়ে ধরেছিল? আপনি সুযোগ না দিলে এমনি জড়িয়ে ধরবে? আমি কোনো সুযোগ তো দিইনি আখি, আর দেওয়ার হলে তোমাকে কেন সব কিছু বলতাম। বলছেন যাতে আপনি সত্যি অন্যত্র গেলে আমি আপনার উপর বিশ্বাস রাখি। ভালো করে জানি আমি আপনার মতো পুরুষদের। আমার মতো পুরুষদের মানে? আমার চরিত্রে কি খারাপ পেয়েছো তুমি? অনেক কিছুই। আদিত্য জবাবে কিছুই বলো না। ছলছল নয়নে আখির দিকে তাকিয়ে অভিমান নিয়ে শুয়ে পড়ল একপাশ হয়ে। আখি মুখ চেপে হাসল, অতঃপর এগিয়ে গিয়ে আদিত্যের গালে চুমু কাটল, হাতে মুছে দিল তার চোখের জল। তারপর তার কপালে চুমু দিয়ে বলল, ভালো করে রাগটাও করতে জানেন না আপনি, বরং অভিমান করে শুয়ে থেকে চোখের জল ত্যাগ দিতে জানেন। কয়েকটা কটু কথা শুনিয়ে দিলেই তো পারেন আমায়। এর মানে এসব ফাজলামো ছিল তোমার? তা নয় তো কি। সব কিছুতে ফাজলামো ভালো লাগে না আখি। জানো কতটা ভয় পাই আমি তোমাকে হারানোর? আমার অনুভূতি নিয়ে মজা করতে ভালো লাগে তোমার। জানিনি তো কতটা বিশ্বাস করি আমি আপনাকে, তবে কেন এত ভয় পান? আর আপনার অনুভূতি তো সব আমার জন্য, তবে তা নিয়ে আমি মজা করব না তো কে করবে শুনি? তানজিন? তোমাকে না আমি। মাগো বাঁচাও, একটা চোখা নাকওয়ালা মেরে ফেললো আমায়। এখনই টেনে তোমার নাকটাও চোখা করছি, দাঁড়াও। আমার নাক এমনিতেই চোখা আছে, আর করতে হবে না। ছাড়ুন আমায় লুচু পুরুষ। তোমার সাথে লুচ্ছামি না করলে কার সাথে করবো সুন্দরী?